আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 7 পড়াবো। ইউনিট 7 এর টাইটেল হচ্ছে ইয়ুথফুল অ্যাচিভার্স। ইয়ুথফুল অ্যাচিভার্স অর্থ তরুণ সফল ব্যক্তিরা বা তরুণ বিজয়ীরা। ইউনিট 7 এ 3টি লেসন আছে। 3টি লেসনই তরুণ সফল ব্যক্তিদেরকে নিয়ে। তরুণ সফল ব্যক্তিদেরকে নিয়ে 3টি লেসন। এর মধ্যে প্রথম যে লেসন এটি হচ্ছে ব্রজেন দাস এবং অন ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল, তার ইংলিশ চ্যানেল অতিক্রম নিয়ে এই লেসন 1। লেসন 2তে হচ্ছে আমরা দেখি স্কেলিং এ মাউন্টেন পিক, অর্থাৎ পর্বত চূড়ায় আরোহণ। এটিও উম, এটিও মূলত ইয়ুথফুল অ্যাচিভার নিশাত মজুমদারকে নিয়ে। নিশাত মজুমদারও একজন ইয়ুথফুল অ্যাচিভার, তরুণ সফল ব্যক্তি, অর্থাৎ তরুণ বিজয়ী। অর্থাৎ ইউনিট 7 এ ইয়ুথফুল অ্যাচিভার কে নিয়ে এই ইউনিট 7 এর আলোচনা। অর্থাৎ যারা তরুণ বিজয়ী, তারা কিভাবে বিজয় অর্জন করেছে, বিখ্যাত হয়েছে, সে সম্পর্কে আজকের এই ইউনিট। এবং এই ইউনিটে থার্ড লেসন অর্থাৎ সর্বশেষ লেসনে আছে দ্য আনবিটেন গার্লস, অর্থাৎ অপরাজিত মেয়েরা, যারা সবসময় বিজয়ী হয় এবং তারা অপরাজিত থাকে এবং তারা ফেমাস হয়েছে, রেকর্ড করেছে। এই সকল তরুণ বিজয়ীদেরকে নিয়ে ইউনিট 7 এর 3টি লেসন সাজানো হয়েছে। তো এইখান থেকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে যে লেসনটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে লেসন ফার্স্ট লেসনটি, অর্থাৎ ব্রজেন দাস এবং তার এই বিশ্ব রেকর্ড সম্পর্কে, অর্থাৎ তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কিভাবে বিশ্ব রেকর্ড করেছেন এই নিয়ে এই লেসনটি। এবং এই লেসনটি থেকে বিশেষ করে এই ফার্স্ট পেসিস, সেকেন্ড পেসিস এবং থার্ড পেসিসের প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। তবে এই পেসিস হিসাবে এখানে টেক্সট বইয়ে যেভাবে খুব বড় আকারে পেসিসটি সাজানো হয়েছে, অর্থাৎ বিস্তারিত আলোচনা হয়েছে, দীর্ঘ পেসিস। পরীক্ষাতে কিন্তু টেক্সট বইয়ের যে দীর্ঘ পেসিস এভাবে কিন্তু লার্জ আকারে কিন্তু পরীক্ষাতে থাকে না। পরীক্ষাতে সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ অংশটুকু থাকে। তো পরীক্ষার জন্য যে অংশ টুকু গুরুত্বপূর্ণ সেই অংশ থেকে আমরা এই 4টি প্রশ্ন আলোচনা করব আগামী ক্লাসে। প্রশ্নগুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি রাইটিং। তবে এই প্রশ্নগুলো এই বেসিস থেকে যদি অ্যান্সার করতে হয় তাহলে টেক্সট বই থেকে কমপ্লিট পেসিসটির বাংলা অনুবাদ খুব ভালোভাবে জানতে হবে। যদি কমপ্লিট পেসিসটির বাংলা অনুবাদ এবং মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর অর্থ ভালোভাবে ধারণা থাকে, তাহলেই কিন্তু আমরা যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে পেসিস থেকে সে প্রশ্নগুলো অতি সহজেই আমরা অ্যান্সার করতে পারবো, ভালোভাবে বুঝতে পারবো। ডিয়ার পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মূলত ইউনিট 7 এর লেসন 1 এটির বাংলা অনুবাদ এবং শব্দার্থ শিখব। এই এটির অনুবাদ শেখাটা অবশ্যই জরুরি এবং এই পেসিসটি আমরা টেক্সট বইয়ে যেভাবে আলোচিত হয়েছে, তোমরা দেখবে এই পেসিস থেকে এই কয়েকটি ভাগে পেসিসটি আলোচিত হয়েছে। প্রথম ভাগে ব্রজেন দাসের ব্যক্তিগত পরিচয়, অর্থাৎ তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচিত হয়েছে এবং পরবর্তী অংশে ব্রজেন দাসের নিজের লেখা একটি মেমোয়ার, অর্থাৎ একটি স্মৃতিকথা
সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরা হয়েছে। এই স্মৃতিকথায় মূলত ব্রজেন দাস তার জীবনে এই ৬ বার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন এবং ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তিনি ৬ষ্ঠ বারের মাথায় বিশ্ব রেকর্ড করেছেন। মূলত বিশ্ব রেকর্ড যেভাবে করেছেন ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তিনি যেভাবে হার্ড ওয়ার্কিং করেছেন, অনুশীলন করেছেন, অধ্যবসায় করেছেন, বিস্তারিতভাবে উনি তার মেমোয়ারে উল্লেখ করেছেন। তো আমরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তিনি যেহেতু বিশ্ব রেকর্ড করেছেন, অর্থাৎ তিনি লেজেন্ডারি সুইমার হয়েছেন, অর্থাৎ ফেমাস সুইমার হয়েছেন। সেই কারণে আমরা ইংলিশ চ্যানেলটি সম্পর্কে এ, সামান্য ধারণা নিব প্রথমেই। ইংলিশ চ্যানেল কি সেটি সম্পর্কে আগে একটু জানতে হবে। তারপর আমরা তার জীবনী সম্পর্কে জানব। তারপর তিনি মেমোয়ারে তার সাঁতারের যে এক্সপেরিয়েন্স কিভাবে তিনি বিবরণ দিয়েছেন সেটি আমরা পড়ব। অর্থাৎ সম্পূর্ণ যে টেক্সট, এই টেক্সটটির অনুবাদ এবং কিছু অর্থ আমরা আজকে জানব। পরবর্তী এই ক্লাসে আমরা এখান থেকে যেই প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ইংলিশ চ্যানেল আসলে কি? এটি আমরা একটু দেখি। এখানে ইংলিশ চ্যানেল এখানে কাকে বলে আমি একটু তুলে ধরেছি। এখানে যেমন একটি প্রশ্ন আছে, হোয়াট ইজ এ চ্যানেল? চ্যানেল কি? A channel is a narrow water body that lies between two pitches of land. একটি চ্যানেল হলো দুইটি ভূমির মাঝখানে অবস্থিত সরু জলপথ। অর্থাৎ দুদিকে ভূমি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড এবং এখানে ফ্রান্স। ইউরোপের এই দুটি দেশ ইংল্যান্ড এবং ফ্রান্স, এর মাঝখান দিয়ে বয়ে গেছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলটি এখানে সংজ্ঞায় কি বলা হয়েছে? ইংলিশ চ্যানেল, চ্যানেল এখানে মূলত চ্যানেলের সংজ্ঞা দেওয়া হয়েছে, আর এটি মূলত ইংলিশ চ্যানেল। চ্যানেল হচ্ছে দুইটি ভূমির মাঝখানে অবস্থিত সরু জলপথ। অর্থাৎ এখানে ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুটি দেশের মাঝখান দিয়ে যে জলপথ চলে গেছে, এই জলপথটি মূলত এখানে একটি সাগর আছে এবং এই পাশে একটি সাগর আছে। এই দুটি সাগরকে যুক্ত করেছে ইংলিশ চ্যানেল। এটি হচ্ছে এই পাশে আছে, এই যে এখানে আছে আটলান্টিক ওশান এবং এখানে আছে নর্থ ওশান। এই আটলান্টিক ওশান এবং নর্থ ওশান এই দুটি সাগরকে ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখান দিয়ে চলে গেছে ইংলিশ চ্যানেল। এই দুটি সাগরকে যুক্ত করেছে এই চ্যানেল এবং এই চ্যানেল দিয়ে প্রতিদিন শত শত জাহাজ এখানে চলাচল করে এবং এই চ্যানেলটি দীর্ঘ ৫০০ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল এবং এই চ্যানেলটি এই যে নর্থ সি থেকে আটলান্টিক ওশান পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ এবং এখানে ইংল্যান্ড এবং এখানে ফ্রান্স এই দুটি দেশের মাঝখান দিয়ে চলে গেছে ইংলিশ চ্যানেল এবং এই চ্যানেলটি বিভিন্ন দিক দিয়ে এটার প্রশস্ত বিভিন্ন দিকে বিভিন্ন রকম। কোনো দিকে ৫০০ কিলোমিটার, কোনো দিকে ১০০-২০০ কিলোমিটার এবং মজার বিষয় হচ্ছে যেখানে এই সুইমিং কম্পিটিশনটা হয়, এই সুইমিং কম্পিটিশনটা হয় এদিক দিয়ে। এই সুইমিং কম্পিটিশনের যে এই জায়গাটা এখানে মূলত ৩৪ কিলোমিটার প্রশস্ত এই চ্যানেলটি। এই ৩৪ কিলোমিটার প্রশস্ত চ্যানেলটি পার হয়ে এই ফ্রান্স থেকে ইংল্যান্ড অথবা ইংল্যান্ড থেকে ফ্রান্সে সুইমাররা এখানে কম্পিটিশন করে, এই চ্যানেল পার হয়ে তারা রেকর্ড করে। তো আমাদের বাংলাদেশের ব্রজেন দাস তিনি ১৯৬১ সালে এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে উনি উনি ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন এবং উনি ৬ষ্ঠ বারের মাথায় বিশ্ব রেকর্ড করেছেন। এটি এটি ছিল চ্যানেল সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা ইংলিশ চ্যানেলটি কি এটি বুঝতে পেরেছ এবং এই চ্যানেলের এখানে যে ৩৪ কিলোমিটার পার হয়ে এখানে ফ্রান্স, এখানে ইংল্যান্ড, এই
এই পথ 34 কিলোমিটার পাড়ি দিয়ে সাঁতারুরা তারা কি করে সুইমিং কম্পিটিশন করে থাকে এবং তারা রেকর্ড করে থাকে। ব্রুজেন দাস এই চ্যানেল পার হয়েই মূলত 1961 সালে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। তো চ্যানেল সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা এই ব্রোজেন দাস চ্যানেল পাড়ি কিভাবে দিয়েছিলেন সেটি জানবো। তার আগে তার সম্পর্কে তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত এখানে উল্লেখ আছে, সেটি আমরা অনুবাদ করব। তো আমরা শিরোনামটি আমরা দেখে নিলাম, ব্রোজেন দাস অন ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল। ব্রোজেন দাস এবং তার ইংলিশ চ্যানেল পার হওয়া সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে। তার আগে ব্রোজেন দাসের ব্যক্তিগত পরিচয়। ব্রোজেন দাস ওয়াজ বর্ন on the 9th December 1927 in মুন্সিগঞ্জ, অর্থাৎ ব্রোজেন দাস জন্মগ্রহণ করেছেন ডিসেম্বরের 9 তারিখে 1927 সালে মুন্সিগঞ্জে, বাংলাদেশের মুন্সিগঞ্জে তিনি 1927 সালে 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। হি ওয়াজ এ লিজেন্ডারি সুইমার, তিনি একজন ফেমাস সুইমার অর্থাৎ কিংবদন্তি তুল্য সাঁতারু এবং বিখ্যাত সাঁতারু। who became the first person from Asia to swim across the English Channel in 1958। তিনি হচ্ছেন প্রথম এশিয়ান ব্যক্তি যিনি 1958 সালে ইংলিশ চ্যানেল পার হয়ে এশিয়ানদের মধ্যে প্রথম হয়েছিলেন। He crossed the channel 6 times. He crossed the channel, তিনি চ্যানেলটি পার হয়েছেন, অর্থাৎ হি পাস্ট দ্য চ্যানেল, তিনি চ্যানেলটি অতিক্রম করেছেন 6 টাইমস, 6 বার, অ্যান্ড সেট এ ওয়ার্ল্ড রেকর্ড, এবং তিনি স্থাপন করেছেন একটি বিশ্ব রেকর্ড ইন চ্যানেল সুইমিং ইন 1961। তিনি 1961 সালে চ্যানেল সাঁতারে বিশ্ব রেকর্ড করেছেন এবং উনি এই চ্যানেল পার হয়েছেন 6 বার। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার honored him with the ন্যাশনাল স্পোর্টস, বাংলাদেশ সরকার তাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করেছেন in 1976, 1976 সালে, and স্বাধীনতা পদক posthumously in 1999, এবং তিনি স্বাধীনতা পদক পেয়েছেন মরণোত্তর স্বাধীনতা পদক 1999 সালে। He also received the Pride of Performance Award, তিনি প্রাইড অফ পারফরম্যান্স একটি অ্যাওয়ার্ড রয়েছে, সেটি তিনি পেয়েছিলেন 1959 সালে ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট, তৎকালীন পাকিস্তান সরকার থেকে তিনি প্রাইড অফ পারফরম্যান্স যে অ্যাওয়ার্ডটি এটি তিনি পেয়েছেন। এবং অ্যান্ড দ্য কিং অফ চ্যানেল ট্রফি ফ্রম ইউকে, এবং তিনি যুক্তরাজ্য থেকে চ্যানেল ট্রফি, কিং অফ চ্যানেল ট্রফি তিনি অর্জন করেছেন। মিস্টার দাস ব্রেথেড হিজ লাস্ট অন দ্য 1st জুন 1998, মিস্টার দাস মৃত্যুবরণ করেন 1 জুন 1998 সালে। মিস্টার দাস সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি। এখানে তার যে স্মৃতিচারণ, স্মৃতিকথা, সেটিতে তিনি তার সাঁতারের বিস্তারিত তিনি বর্ণনা করেছেন। এখানে বলা হচ্ছে ফলোয়িং ইজ এন অ্যাব্রিজড ভার্সন, অর্থাৎ নিচে তার একটি সংক্ষিপ্ত সংস্করণ অফ এ মেমোয়ার, তার স্মৃতিকথার একটি সংক্ষিপ্ত সংস্করণ নিচে দেওয়া হয়েছে বাই ব্রোজেন দাস, যেটি রচিত হয়েছে ব্রোজেন দাস কর্তৃক। ইন হুইচ, যেটিতে হি গিভস এ ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট, যেটিতে তিনি মুগ্ধকর আকর্ষণীয়, অ্যাকাউন্ট মানে ডেসক্রিপশন, অর্থাৎ হি গিভস এ ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট, তিনি একটি আকর্ষণীয় বর্ণনা দিয়েছেন এটিতে, অফ হিজ রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, তার যে রেকর্ড ভাঙ্গা যে কৃতিত্ব, অবদান, পারফরমেন্স তিনি দেখিয়েছেন ইন দ্য ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল পার হওয়ার সময়
এই মেমোয়ারে অর্থাৎ স্মৃতিকথায় তিনি উল্লেখ করেছেন। এটিতে খুব ক্যাপটিভেটিং ওয়েতে অর্থাৎ মুগ্ধকরভাবে অর্থাৎ অ্যাট্রাকটিভলি তিনি তার যে অভিজ্ঞতা, সাঁতারের অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন। তো এখানে টেক্সটে যে টেক্সটের যে শিরোনামটি তিনি দিয়েছেন, আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি। তিনি অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন, আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি। আমি আমার দেশকে ব্যর্থ হতে দেইনি। অর্থাৎ তিনি বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি কম্পিটিশনে ওয়ার্ল্ড রেকর্ড করে বাংলাদেশকেই তিনি মূলত এই সাঁতার কম্পিটিশনে প্রথম স্থান স্থানে নিয়ে গেছেন। অর্থাৎ তিনি বিশ্ব রেকর্ড করেছেন। এই তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। মূলত বাংলাদেশকেই তিনি এই কি করেছেন? বিশ্ব রেকর্ডে সাঁতারে বিশ্ব রেকর্ড করেছেন। ব্রজেন দাস তিনি তার সাঁতারের যে অভিজ্ঞতা, তিনি কিভাবে সাঁতার যখন তিনি দিয়েছেন, তার কি অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতা তিনি তার স্মৃতিকথাতে উল্লেখ করেছেন। যেভাবে উল্লেখ করেছেন, তিনি যেভাবে লেখা শুরু করেছেন, আমি এটি পড়ছি। I could hear very faint voices as if coming from the other side of the world. তিনি বলেছেন, I could hear very faint voices. আমি শুনতে পেয়েছিলাম very faint voices. Faint মানে weak অর্থাৎ unclear, অর্থাৎ অস্পষ্ট, voices অর্থ শব্দ। অর্থাৎ তিনি বলতে চাইছেন আমি খুব অস্পষ্ট শব্দ শুনতে পাচ্ছিলাম, as if যেন coming from the other side of the world, যেন পৃথিবীর অন্য প্রান্ত থেকে একটি খুব অস্পষ্ট শব্দ আমার কানে এসে বেজেছিল। এটি বলার কারণ আমরা পরবর্তী লাইনগুলো যদি পড়ি তাহলে বুঝতে পারবো। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 o'clock in the morning. সময়টি ছিল সকালবেলা, ভোরবেলা 4টা, ঘড়িতে তখন 4টা বেজেছিল। and the date September 22nd, 1961, এবং তারিখটি ছিল 1961 সালের 22শে সেপ্টেম্বর। সেদিন তিনি এই সুইমিং কম্পিটিশনে তিনি ইংলিশ চ্যানেল পার হয়ে যখন তীরে কাছাকাছি গিয়েছিলেন, তখন তিনি খুব ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন ছিলেন এবং এতটাই তিনি ক্লান্ত ছিলেন যে তিনি তীরে যারা শব্দ করে কথা বলছিলেন, তাদের শব্দ তার কানে এমনভাবে বেজেছিল, মনে হচ্ছিল যে ভেরি ফেইন্ট অর্থাৎ আনক্লিয়ার, ভেরি উইক ভয়েস অর সাউন্ড, অর্থাৎ সাউন্ড ছিল খুবই দুর্বল, সাউন্ড খুব লাউডলি ছিল, কিন্তু তিনি এতটাই উইক ছিলেন, তিনি এতটাই ক্লান্ত ছিলেন এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যখন তীরে পৌঁছেছিলেন, তার কাছে শব্দ মনে হচ্ছিল এমন খুব ক্ষীণভাবে তার কানে শব্দ এসেছিল, মনে হচ্ছিল যে শব্দ আসছে পৃথিবীর অন্য প্রান্ত থেকে। কারণটা তিনি বলছেন, I was feeling tired and exhausted. আমি অনুভব করেছিলাম very tired and exhausted, অর্থাৎ আমি ক্লান্ত, অবসন্ন অনুভব করছিলাম and was encountering stiff opposition from the strong tide, and was encountering এবং আমি মোকাবেলা করছিলাম, অর্থাৎ I was facing stiff opposition, stiff অর্থ strong, opposition অর্থ বিরোধিতা, প্রতিকূলতা। was encountering stiff opposition, আমি ফেস করছিলাম বা আমি মোকাবেলা করছিলাম অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইড, অর্থাৎ খুব কঠোর স্রোতের বিরোধিতা মোকাবেলা করছিলাম। অর্থাৎ তিনি যে সাঁতার দিয়েছিলেন, সাগর পাড়ি দিয়েছিলেন, চ্যানেল পাড়ি দিয়েছিলেন, সেখানের যে স্রোত ছিল, ঢেউ ছিল, সেটি এতটাই স্ট্রং ছিল যে তিনি এটা একটা প্রতিকূলতার শিকার হয়েছিলেন, অর্থাৎ তিনি প্রতিকূল পরিবেশের মোকাবেলা করছিলেন, খুব কঠিন পরিস্থিতি মোকাবেলা করে তিনি তীরে পৌঁছেছিলেন।
এটাই তিনি বলতে চাচ্ছেন। I look towards my accompanying motorboat carrying my manager Kaji Muhammad Ali. তারপর তিনি বলছেন I look towards my accompanying motorboat. আমি আমার যে সহগামী যে মোটর বোট অর্থাৎ মোটর বোটে যারা ছিলেন অর্থাৎ আমাকে তারা যে পর্যবেক্ষণ করছিলেন অর্থাৎ আমি যখন সাঁতার দিচ্ছিলাম মোটর বোটে করে তিনজন ব্যক্তি ছিলেন তারা হচ্ছেন এই মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী অর্থাৎ আমার সাঁতার প্রতিযোগিতার যে কম্পিটিশন যে অথরিটি এই অথরিটির ম্যানেজার হচ্ছে মোহাম্মদ আলী স্কিপার লেন হাসিনসন অর্থাৎ এখানে যে ক্যাপ্টেন তার নাম ছিল লেন হাচিনসন অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার জে ইউ উড অর্থাৎ অফিসিয়াল অবজারভার মানে হচ্ছে যিনি সরকারি পর্যবেক্ষক অর্থাৎ তিনি যে কম্পিটিশন দিয়েছিলেন এই কম্পিটিশন অবজার্ভ করার জন্য এবং আমরা দেখি বিভিন্ন খেলায় যেমন রেফারি বা আম্পায়ার থাকে তদ্রূপ সুইমিং কম্পিটিশনেও একটা টিম আছে যে টিমটি মোটর বোটে করে পর্যবেক্ষণ করে সাঁতারুকে তদ্রূপ ব্রজেন দাসকেও তারা বোট দিয়ে পর্যবেক্ষণ করছিলেন আর ব্রজেন দাস ক্লান্তি অবস্থায় তিনি বলছেন কি আই লুক টুয়ার্ডস মাই অ্যাকম্পেনিং মোটর বোট আমি আমার সহগামী মোটর যে বোট সেটির দিকে তাকাচ্ছিলাম ক্যারিং মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী অর্থাৎ যেটি বহন করছিল কাজী আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলীকে স্কিপার লেন হাসিনসন যে ক্যাপ্টেন হাসিনসন ছিলেন সেখানে অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার এবং সরকারি যে পর্যবেক্ষক মিস্টার জে ইউ উড সেটিতে ছিলেন তাদের দিকে আমি তাকাচ্ছিলাম দে ওয়ার অল পয়েন্টিং টুয়ার্ডস দ্য ক্যান্ট শোর দে ওয়ার অল পয়েন্টিং তারা সবাই ইঙ্গিত করেছিলেন টুয়ার্ডস দ্য ক্যান্ট শোর অর্থাৎ আমি সাঁতার দিয়ে যে তীরে পৌঁছাবো সেই তীরটির নাম হচ্ছে ক্যান্ট অর্থাৎ ইংল্যান্ডের যেই তীরে আমি পৌঁছাবো চ্যানেল পাড়ি দিয়ে সেই তীরের যে স্থানটি সেটির নাম হচ্ছে ক্যান্ট শোর অর্থাৎ ক্যান্ট তীর সেদিকে তারা আমাকে ইঙ্গিত করছিলেন অ্যাজ আই লুকড আপ যখন আমি একটু উপর দিকে তাকাচ্ছিলাম আই কুড সি ফ্ল্যাশেস আমি আলোর ঝলকানি দেখতে পেয়েছিলাম আই রিয়েলাইজড আমি অনুভব করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি তীরের খুব নিকটে চলে এসেছি অর্থাৎ তিনি সাঁতারের যে এই চূড়ান্ত যে পর্ব অর্থাৎ তিনি শেষ মুহূর্তের বিবরণটা এখানে দিচ্ছেন চ্যানেল পার হয়ে তিনি শেষ মুহূর্তের অনুভূতিটা প্রকাশ করছেন এখানে কি কি ঘটেছিল শেষ মুহূর্তটা এখানে শেষ বলছে যে অ্যাজ আ লুকড আপ যখন আমি তাকাচ্ছিলাম উপরের দিকে আই কুড সি ফ্ল্যাশেস অর্থাৎ তীরে যে আলো থাকে বাতি থাকে আলোর যে জলকানি থাকে এগুলো আমি দেখতে পাচ্ছিলাম অর্থাৎ এটা এই আই কুড সি ফ্ল্যাশেস এটি এই যে এই সেন্টেন্সটি এটি ইঙ্গিত করে যে তিনি তীরের যে কাছাকাছি চলে এসেছেন এটি ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ আমি তীরের কাছাকাছি যখন আসলাম আমার যে টিম তাদেরকে আমি মোটর বোটে যারা আছেন তাদেরকে আমি সময় জিজ্ঞেস করলাম অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো এবং আমি আরো জিজ্ঞেস করলাম হাউ ফার আই হ্যাড স্টিল টু গো আমাকে আর কতটুকু আহ, দূরত্ব অতিক্রম করতে হবে বা যেতে হবে They told me that তারা আমাকে বলল যে if I put the last ounce of energy into my swimming তারা আমাকে বলল they told me that তারা আমাকে বলল যে if I put the last ounce of energy যদি আমি এটা তো বোঝাই যায় যে আমি যেহেতু সাঁতার দিচ্ছিলাম আমার শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল তারা আমাকে এই কারণে বলতে চেয়েছে যে if I put the last ounce of energy যদি আমি আমার এই শেষ শক্তিটুকু প্রয়োগ করি ইনটু মাই সুইমিং সাঁতারে আই উড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড
আমি একটি নতুন বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি। তারা আমাকে বোঝাতে চাচ্ছে যে আমি খুব নিকটে চলে এসেছি। আমি যদি আমার শেষ শক্তিটুকু প্রয়োগ করি সাঁতারে, তাহলে আমি একটি নতুন বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি। ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম। অর্থাৎ ফ্রান্স থেকে ইংল্যান্ড সুইমের জন্য যে নতুন বিশ্ব রেকর্ড, সেটি আমি করতে যাচ্ছি। দিস ইলেকট্রিফাইড মি। এটি আমাকে খুব স্পিরিটেড করেছিল, ইন্সপায়ার করেছিল। অর্থাৎ আমি খুব অনুপ্রাণিত, উজ্জীবিত হয়েছিলাম এই খবরটি শুনে। কারণ দ্য গোল ফর হুইচ, যে লক্ষ্য, যে লক্ষ্যের জন্য I had been striving for the past 4 years, যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি গত 4টি বছর যাবৎ সংগ্রাম করছি, would be mine, এটি এখন আমার হতে যাচ্ছে। The aim which goaded me to swim the channel 6 times, যে লক্ষ্যটি আমাকে তাড়িত করেছিল, goaded means inspire করা, তাড়িত করা, যেটি আমাকে, যে স্বপ্নটি, যে লক্ষ্যটি আমাকে তাড়িত করেছিল to swim the English Channel 6 times, ইংলিশ চ্যানেল 6 বার পাড়ি দিতে যে লক্ষ্যটি আমাকে তাড়িত করেছিল, each time risking my life and reputation, প্রত্যেকবার আমাকে আমার জীবনের ঝুঁকি এবং আমার সম্মানহানির ঝুঁকি নিতে হয়েছিল, যে লক্ষ্যে was so close, সে লক্ষ্য, সে উদ্দেশ্য, সে গন্তব্য খুব নিকটে চলে এসেছে। So close means খুবই নিকটে চলে এসেছে। Yet it could be far. তবুও এটি হতে পারে অনেক দূর। যদিও নিকটে চলে এসেছে, এটি আবার অনেক দূরও হতে পারে। এই চিন্তা ভাবনা ব্রজেন দাসের মধ্যে চলছিল। শেষ মুহূর্তে যখন সে তীরে চলে এসেছিল, তার অনুভূতিটুকু সে প্রকাশ করছে তার মেমোয়ারে, অর্থাৎ তার স্মৃতিকথায়। তার স্মৃতিকথায় সে তার যে শেষ, যখন সে সাঁতার দিয়ে তীরের কাছাকাছি চলে এসেছিল, এই ঘটনাটুকু সে খুব সংক্ষিপ্তভাবে, এবং এটা এটা খুব সংক্ষিপ্তভাবে মূল বিষয়টুকু তুলে ধরেছেন। এখানে তিনি পরবর্তী অংশগুলোতে আমরা দেখতে পাই যে তিনি সাঁতার দিয়ে, কম্পিটিশন দিয়ে যে বিশ্ব রেকর্ড করেছেন, এই সাঁতার দিতে গিয়ে তার যে এক্সপিরিয়েন্স হয়েছিল, তার যে কষ্টের মুখোমুখি তিনি সম্মুখীন হয়েছিলেন যেভাবে, এবং যে সমস্যা মধ্য দিয়ে তিনি পার হয়েছিলেন, অর্থাৎ এই সাঁতার কম্পিটিশনে উনি বিশ্ব রেকর্ড করতে গিয়ে যেই এই কষ্টের মোকাবেলা তিনি করেছেন, সেগুলো পয়েন্ট আকারে এখানে বর্ণনা করা হয়েছে। যেমন প্রথমে আছে ট্রেজারি অফ ওয়েদার, অর্থাৎ এই সাগরে যদি সাঁতার দেওয়া হয়, তাহলে সাগরের একটি বৈরী পরিবেশ হচ্ছে ট্রেজারি অফ ওয়েদার। অর্থাৎ এখানে আবহাওয়াকে, ট্রেজারি অফ ওয়েদার বলতে এখানে আবহাওয়ার এই বিশ্বাসঘাতকতাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আবহাওয়ার যে বৈরী অবস্থা, অর্থাৎ আবহাওয়া যে সবসময় প্রতিকূলে কাজ করে, বৈরী আবহাওয়া যে বিরাজ করে, খুব কঠিন পরিস্থিতি, কঠিন ওয়েদারকে মোকাবেলা করে চ্যানেল পাড়ি দিতে হয়, এটাই এখানে বোঝাতে চেয়েছেন। তারপরে এই আমরা দেখি যে তিনি এই চ্যানেল পার হতে গিয়ে যে কঠিন পরিস্থিতির, অর্থাৎ ওয়েদার কিভাবে ডিস্টার্ব করেছিল, অর্থাৎ ব্যাড ওয়েদারের কারণে তিনি সেই চ্যানেল পার হতে গিয়ে কি কি সমস্যা মোকাবেলা করেছিলেন, সেটি এখানে বর্ণনা করেছেন। দি চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, the winds, the waves, and the tides does not make things easier. The channel with its cold biting water. চ্যানেল, এই চ্যানেলে যেভাবে কোল্ড বাইটিং ওয়াটার, অর্থাৎ হাড় কাঁপানো যে শীতল পানি থাকে, দ্য উইন্ডস, এবং যে বায়ু বা বাতাস থাকে, দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস, যে ঢেউ এবং যে স্রোত থাকে, ডাজ নট মেক থিংস ইজিয়ার, অর্থাৎ চ্যানেলে যে
এই শীতল পানি এবং যেই প্রবল বাতাস এবং যে ঢেউ এবং স্রোত থাকে ডাজ নট মেক থিংস ইজিয়ার, অর্থাৎ এখানে কাজটুকুকে সহজ করে দেয় না। অর্থাৎ সাঁতারের যে কাজ, চ্যানেলের যে ঠান্ডা পানি এবং প্রবল বাতাস এবং ঢেউ এবং যে তরঙ্গ, এটি কখনোই সাঁতারুকে সহজ করে দেয় না। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, অনিশ্চিত আবহাওয়া, চেঞ্জেস ফর দ্য ওডস, সবসময় খুবই খারাপের দিকে চলে যায়। আফটার এ সুইমার জাম্পস ইন, যখন একজন সাঁতারু জাম্প অর্থাৎ পানিতে ঝাঁপ দেয়, তখনই শুরু হয় এই ওয়েদার, আনপ্রেডিক্টেবল ওয়েদার এর পরিবর্তন, অর্থাৎ এই অপ্রত্যাশিত অর্থাৎ অনিশ্চিত আবহাওয়া তখন পরিবর্তন হতে থাকে, পরিবর্তন হতে হতে একদম খারাপের দিকে চলে যায় যখন একজন সাঁতারু, সুইমার যখন কি করে, নদী পানিতে যখন ঝাঁপ দেয়। It has never, it has never to my knowledge changed for the better. এটি কখনোই, it has never changed for the better. এটি কখনোই কি ভালোর দিকে পরিবর্তন হয় না। To my knowledge মানে আমার জানা মতে। For anyone, যে কারো জন্য। Yet, apart from stamina and practice of long distance swimming, one must have the grit, determination, and courage to subdue the channel. Apart from stamina, অর্থাৎ একজন সাঁতারুকে তার স্টেমিনা, তার যে শারীরিক শক্তি, এটি ছাড়াও and practice of long distance swimming, তাকে শারীরিক শক্তি এবং প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, অর্থাৎ দীর্ঘ দূরত্বের যে সাঁতারের যে অনুশীলন, এগুলো ছাড়াও ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রিড, একজন সাঁতারুকে তার তার থাকতে হবে গ্রিড অর্থাৎ দৃঢ়তা, ডিটারমিনেশন তার আহ, দৃঢ় ইচ্ছা অর্থাৎ সংকল্প, অ্যান্ড কারেজ এবং সাহস টু সাবডিউ দ্য চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলকে পরাজিত করতে, অর্থাৎ চ্যানেলকে চ্যানেলে জয়ী হতে তার যে স্টেমিনা এবং তার যে দীর্ঘ অনুশীলন, এটি ছাড়াও একজন সাঁতারু গ্রিট অর্থাৎ দৃঢ়তা, ডিটারমিনেশন সংকল্প, কারেজ অর্থ সাহস, এগুলো থাকতে হবে এই চ্যানেল জয় করার জন্যে। Weather and ill luck have conspirated and joined hands many a time to defeat channel swimmers. Weather and ill luck অর্থাৎ আবহাওয়া এবং ব্যাড লাক অর্থাৎ দুর্ভাগ্য, হ্যাভ কনস্পিরেটেড অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস, আবহাওয়া এবং দুর্ভাগ্য সবসময় কি করে, ষড়যন্ত্র করে, অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস এবং তারা হাত মিলিয়ে চলে, মেনি এট টাইম অনেকবার, টু ডিফিট চ্যানেল সুইমার্স একজন সাঁতারুকে পরাজিত করতে। দে হ্যাড ডিফিটেড মি নো লেস দেন 5 টাইমস। ব্রজেন দাস বলতে চাচ্ছেন যে এই ওয়েদার অ্যান্ড ব্যাড লাক আমাকে কমপক্ষে 5 বার পরাজিত করেছে, অর্থাৎ তিনি কমপক্ষে 5 বার চ্যানেল পাড়ি দিয়েছেন কিন্তু বিশ্ব রেকর্ড করতে পারেননি এই ওয়েদার এবং ব্যাড লাকের কারণে। এখানে মূলত তিনি বোঝাতে চেয়েছেন এই যে চ্যানেল পার হয়ে কম্পিটিশন, সুইমিং কম্পিটিশন করে বিশ্ব রেকর্ড করা সহজ কাজ নয়। এখানে ওয়েদার খুব বৈরী ভাবে কাজ করে, অর্থাৎ ওয়েদার, এখানে তিনি ওয়েদারকে তুলনা করেছেন বিশ্বাসঘাতকের সাথে। তিনি বোঝাতে চাইছেন যে ওয়েদারের একটা বিশ্বাসঘাতকতা কাজ করে সাঁতারুদেরকে হারিয়ে দিতে, অথবা সাঁতারুরা যাতে কম্পিটিশনে রেকর্ড করতে না পারে। এই বৈরী পরিবেশ সবসময় থাকে, এই বৈরী পরিবেশ পাড়ি দিয়ে সাঁতারুকে কি করতে হয়, কম্পিটিশনে জয়লাভ করতে হয়। এই চ্যানেল পাড়ি দিতে গিয়ে এই বৈরী পরিবেশে তিনি 5 বার পরাজিত হয়েছেন এবং তিনি ফাইনাল, যেবার তিনি ফার্স্ট হয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন, সেই এই ফাইনাল শটের যে এক্সপিরিয়েন্স, এটি এই অংশে
আলোচনা করেছেন। বলতে চাচ্ছেন যে অন দ্য মর্নিং অফ দ্য 9th সেপ্টেম্বর 1961, অর্থাৎ 1961 সালের 9 সেপ্টেম্বর সকালবেলায় আফটার ফিনিশিং মাই সুইম আমি আমার সাঁতার শেষ করি। I had gone to bed. আমি বিছানায় শুতে যাই। The BBC TV cameraman filmed me in my bed. BBC টিভি ক্যামেরা আমাকে ভিডিও ধারণ করেছে in my bed, আমার বিছানাতেই। Although very tired after swimming for 11 hours and 48 minutes, যদিও আমি খুব ক্লান্ত ছিলাম 11 ঘন্টা 48 মিনিট সাঁতার দিয়ে, I could not fall asleep. তারপরেও আমি ক্লান্ত হওয়ার কারণে আমার ঘুম আসেনি। I could not fall asleep. আমি ঘুমাতে পারিনি। The thought that I had once again, the thought that um, I had, the thought that I had once again failed my country. আমি এই চিন্তায় ঘুমাতে পারিনি যে আমি আরেকবার আমার দেশকে ব্যর্থ করেছি। Friends and fans, আমি আমার বন্ধুদেরকে ব্যর্থ করেছি। আমার ভক্তদেরকে ব্যর্থ করেছি। Was disturbing me, অর্থাৎ এই চিন্তা আমাকে সবসময় ডিস্টার্ব করছিল। চিন্তাটি হচ্ছে the thought that, এই চিন্তা যে I had once again failed my country, friends and fans was disturbing me, অর্থাৎ আমি আবারও 9 সেপ্টেম্বর 1961 সালে যে সাঁতার আমি দিয়েছি সেই সাঁতারেও আমি ব্যর্থ হয়েছি এবং আমি চিন্তায় ঘুমাতে পারি নাই যে আমি আমার দেশকে, আমার বন্ধুদেরকে এবং আমার ভক্তদেরকে ব্যর্থ করেছি। এই যে চিন্তা, এটি আমাকে সবসময় তাড়িয়ে বেরিয়েছিল। After only 4 hours sleep the following night. After only 4 hours sleep, কেবলমাত্র 4 ঘন্টা ঘুমানোর পর, the following night, অর্থাৎ পরবর্তী রাতে, এই যে 8-9, এই যে 9 সেপ্টেম্বর যে আমি সাঁতার দিয়েছি, সেই সাঁতার দিয়ে যখন আমি বেডে ঘুমাতে গিয়েছি, সেদিন তো ঘুমাতে পারিনি। তিনি বলতে চাচ্ছেন যে আমি পরবর্তী দিন, আফটার অনলি 4 আওয়ার্স স্লিপ, 4 ঘন্টা ঘুমানোর পর, পরের দিন I decided to try again. পরের দিন আমি 4 ঘন্টা ঘুমানোর পর আমি সিদ্ধান্ত নিলাম যে আবার সাঁতার দিব for the 6th time, অর্থাৎ ষষ্ঠবারের মতো আমি আবার সাঁতার দিব। অর্থাৎ 9 সেপ্টেম্বর 1961 সালে এটি ছিল তার পঞ্চম বারের সাঁতার এবং সেই সাঁতারে তিনি 11 ঘন্টা 48 মিনিট সাঁতার দিয়েছিলেন এবং তিনি ব্যর্থ হয়েছিলেন। এই চিন্তায় তার ঘুম আসে নাই। কেবলমাত্র পরের দিন তিনি 4 ঘন্টা ঘুমিয়েছিলেন এবং 4 ঘন্টা ঘুমানোর পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফর দ্য 6th টাইম, ষষ্ঠবারের মতো, I had fixed the tentative date for September 20. Tentative means হচ্ছে প্রাইমারি ডেট, অর্থাৎ প্রাথমিকভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সেপ্টেম্বরের 20 তারিখে আমি আবার ষষ্ঠবারের মতো সাঁতার দিব। On the day I took the ferry to Calais. 20 তারিখ অর্থাৎ সেই দিন I took the ferry, অর্থাৎ আমি ফেরি তে উঠেছিলাম to Calais, অর্থাৎ ক্যালাইসে যাওয়ার জন্য। ক্যালাইসে থেকে সাঁতারটা শুরু হবে, এই কারণে তিনি ফেরি দিয়ে ক্যালাইসে যাওয়ার জন্য তিনি সেপ্টেম্বরের 20 তারিখে ফেরিতে উঠেছিলেন। ফেরিতে ওঠার পরে এখানেও দেখা যায় যে আরো বিপদ, অর্থাৎ এখানে উনি বলতে চাচ্ছেন যে এই সি সিক, অর্থাৎ সমুদ্র পীড়া দেখা দেয়। অর্থাৎ ফেরি পার হতে গিয়ে, এখানে সহজভাবে বলতে গেলে আমরা যখন জার্নি করি, যানবাহনে চড়ি, আমাদের নৌজিয়া হয়, বিশেষ করে বিমান চলাচলে নৌজিয়া অর্থাৎ বমি আসে। তো তিনি বোঝাতে চাচ্ছেন যে সমুদ্র পথে পাড়ি দিতে গিয়ে সাঁতার হোক আর বোট দিয়ে হোক আর ফেরি দিয়ে হোক, প্রত্যেক মানুষেরই একটা সি সিক অর্থাৎ সমুদ্র পীড়া দেখা দেয়। এই সমুদ্র পীড়াটাও কিন্তু আসলে সাঁতার এই কম্পিটিশনের ক্ষেত্রে বড় একটি বাধা। আহ, তিনি বলতে চাচ্ছেন যে I get seasick in the ferry and also during swimming if there are breakers or waves. বলছে I get seasick in the ferry, অর্থাৎ যখন আমি ফেরি পারাপার হই প্রায়ই আমার কি হয়, সমুদ্র পীড়া দেখা দেয়। and also during swimming, এবং সাঁতারের সময়ও আমার সমুদ্র পীড়া দেখা দেয়। if there are breakers or waves, যদি সাঁতারের সময় ব্রেকার্স এন্ড ওয়েভস বলে, ব্রেকার্স বলতে সার্জ অর্থাৎ ঢেউ,
টাইড, ব্রেকার্স এন্ড ওয়েভস অর্থাৎ সমুদ্র ঢেউ এবং যে স্রোতের মধ্যে পার হতে গেলে তখনও আমার সমুদ্রপীড়া দেখা দেয়। The sea sickness was the main cause of my failure to set a world record on September 8 or 9. অর্থাৎ যে সমুদ্র পীড়া, সমুদ্র পাড়ি দেওয়ার যে পীড়া, যে নৌজিয়া, যে বমি, যে শারীরিক যে অসুস্থতা, এটাই ছিল মূলত আমার ৮ অথবা ৯ সেপ্টেম্বরের যে সাঁতার কম্পিটিশন, সেটিতে বিশ্ব রেকর্ড না করার প্রধান কারণ। অর্থাৎ নৌজিয়া, অর্থাৎ সি সিকনেসের কারণেই আমি সেপ্টেম্বরের ৮ তারিখ অথবা ৯ তারিখ যে ১৯৬০ সালে যে আমি সাঁতার দিয়েছিলাম পঞ্চমবারের মতো, সেটি ব্যর্থ হওয়ার প্রধানতম কারণ ছিল সি সিকনেস, অর্থাৎ সমুদ্রপীড়া। দ্য নাইট রেস্ট এট দ্য ক্যাপ গ্রিজ নেচ হোটেল, অর্থাৎ আমি ফেরি পার হয়ে যখন আমি ক্যাপ ক্রিজ নেচ হোটেলে রাত্রি যাপন করেছিলাম, সেটি ছিল ডিড মি ইমেন্স গুড, অর্থাৎ এই রাত্রির যে রেস্ট অর্থাৎ ঘুম, এই হোটেলে ক্যাপ গ্রিজ নেচ হোটেলে যে আমি রাত্রি যাপন করেছিলাম, সেদিন আমার খুব ভালো ঘুম হয়েছিল। এটি খুব উপকারী ছিল। আই ফেল্ট আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি খুব ভালো বোধ করেছিলাম। অন টপ অফ দ্য ওয়ার্ল্ড বলতে বোঝাতে যাচ্ছে যে আমি হ্যাপি ছিলাম এবং আমি খুব আনন্দিত ছিলাম। আমি খুব ভালো বোধ করেছিলাম। দ্য ওয়েদার অন সেপ্টেম্বর 21st was near perfect. অর্থাৎ দ্য ওয়েদার অন সেপ্টেম্বর 21st, অর্থাৎ সেপ্টেম্বরের ২১ তারিখ যে আবহাওয়া, সেটি ছিল নিয়ার পারফেক্ট, প্রায় নিখুঁত এবং খুব চমৎকার। এই সেদিনের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। আই জাম্পড ইনটু দ্য ওয়াটার উইদিন 12 days অফ মাই ফিফথ সুইম, অর্থাৎ আমি পঞ্চমবার যখন সাঁতার দিয়েছিলাম, পঞ্চমবার সাঁতারের ১২ দিনের মাথায় আমি আবার ঝাঁপ দেই। এ রেকর্ড ইন ইটসেলফ, এটি পঞ্চমবার সাঁতারের পর ১২ দিন পরে আবার সাঁতারে যাওয়া, এটি নিজেই একটি অ্যাকচুয়ালি রেকর্ড বোঝাতে চাচ্ছেন যে ১২ দিনের মাথায় দ্বিতীয়বার আবার সাঁতারে যাওয়া, এটি একটি ঘটনা, এটি একটি হিস্ট্রিক্যাল ইভেন্ট, এটি একটি ঐতিহাসিক ঘটনা, এটি নিজেই একটি ঘটনা। আফটার সেইং এ লিটল প্রেয়ার, আমি সামান্য প্রার্থনা করেছি, আস্কিং গড টু গিভ মি গুড ওয়েদার, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি যাতে ভালো ওয়েদার বিরাজ করে। অল থ্রু অ্যান্ড টু ক্রাউন মি উইথ সাকসেস, আমি যতক্ষণ সাঁতার দিই, সাঁতারের সবটুকু সময় যাতে ভালো পরিবেশ থাকে, অ্যান্ড ক্রাউন মি উইথ সাকসেস, এবং আমি যাতে সফলতার যে মুকুট সেটি অর্জন করতে পারি। নিয়ারলি দ্য হোল অফ ক্যাপ গ্রিজ নেচ ভিলেজ, অর্থাৎ যেখান থেকে সাঁতার শুরু হয়, এই যে এখানের যে গ্রাম ক্যাপ গ্রিজ নেচ ভিলেজ, সেই গ্রামের প্রায় সকলেই হ্যাড টার্নড আউট টু উইশ মি, সকলেই নদীর যে চ্যানেলের পাড়ে চলে এসেছিল, টু উইশ মি লাক, তারা আমাকে শুভকামনা জানাতে এসেছিল, অ্যান্ড সি মি এন্টার দ্য ওয়াটার, এবং তারা আমাকে পানিতে এ, বিদায় জানাতে এসেছিল সাঁতারে, ফর দ্য সিক্সথ টাইম, ষষ্ঠবারের মতো। অর্থাৎ যারা তীরে থাকে, যারা দর্শনার্থী, তারাও সাঁতারুকে কি করে, উইশ করে, শুভকামনা জানায়, এবং তারা এখান থেকে তারা খুব ইন্সপায়ার করে। এখানে সমুদ্র পেরার পরে তিনি ১২ দিনের মাথায় আবার ষষ্ঠবার তিনি সুইমিং কম্পিটিশনে ঝাঁপ দিয়েছেন। এখানে বলতেছে প্লাঞ্জ অ্যান্ড আফটার, ঝাঁপ দেওয়ার পরবর্তী সময়, অর্থাৎ কি ঘটেছিল। সমুদ্রে যখন ঝাঁপ দিয়েছেন তার পরবর্তী ঘটনাগুলো তিনি এখানে বিবরণ দিচ্ছেন। ওয়ান্স ইন ওয়াটার ইউ গেট অবলিভিয়াস অফ টাইম, বলছে যে ওয়ান্স ইন ওয়াটার, একবার যদি আপনি পানিতে নামেন, এই চ্যানেলের অর্থাৎ সমুদ্রের পানিতে, ইউ গেট অবলিভিয়াস অফ টাইম, তখন আপনি সময় জ্ঞান হারিয়ে ফেলবেন, ডিস্টেন্স দূরত্ব জ্ঞান হারিয়ে ফেলবেন, অর ডিরেকশন, এবং বিভিন্ন দিক, আহ, উত্তর দক্ষিণ পশ্চিম কোনো দিক বেদিক আপনার জ্ঞান থাকবে না যদি এই কম্পিটিশনের জন্য আপনি পানিতে নামেন। দ্য অনলি থট হুইচ কেপ্ট মি ওরিড, যে চিন্তাটি সবসময় আমাকে দুশ্চিন্তায় রেখেছিল, ওয়াজ দ্যাট, সেটি হচ্ছে আই মাস্ট মেক ইট,
আমাকে অবশ্যই এটি করতে হবে অ্যান্ড দ্যাট আই মাস্ট গেট গুড ওয়েদার অল দ্য ওয়ে। আমাকে অবশ্যই সারা সাঁতারের যে সময়টুকু সবটুকু সময়ে ভালো ওয়েদার আমার পেতে হবে। সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ ভেরি অলওয়েজ ভেরি ডিফিকাল্ট। সাঁতারের যে আহ, শেষ আহ, যে অংশটুকু অর্থাৎ সেকেন্ড হাফ দ্বিতীয়াংশের যে সাঁতারের যে অংশ, হ্যাঁ, সে সময়ে সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট। অর্থাৎ প্রথমে তো আহ, স্বাস্থ্য ফিজিক্যাল কন্ডিশন খুব ভালো থাকে, তো দ্বিতীয়ার্ধে গিয়ে তখন কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। অর্থাৎ সুইম অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, তখন সাঁতার কাটাটা খুবই কঠিন মনে হয়। অর্থাৎ তখন ক্লান্তি চলে আসে। আহ, তখন আর প্রথম যে হাফের যে অংশটুকু সে সময়ের মতো এনার্জি থাকে না। অ্যান্ড ইভেন ইফ লিটল ওয়েভস ডেভেলপ, যদিও তখন লিটল ওয়েভস ডেভেলপ, যদিও কি সমুদ্র ঢেউ খুব কম থাকে, ইট সেভস দ্য এবিং এনার্জি, এটি শেষের যে শক্তিটুকু কেড়ে নিয়ে যায়। যদিও এখানে ওয়েভ এবং ঢেউ খুব তীব্র থাকে না, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে শেষ যে শক্তিটুকু থাকে সেটিও কি করে নি, মানে কেড়ে নিয়ে যায় এই ঢেউটুকু। অফ দ্য সুইমার অল দ্য মোর, সাঁতারুর যে শেষ শক্তিটুকু ছিনিয়ে নিয়ে যায়। টেকিং এ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইমস, আমি আগে 5 বার সাঁতার দিয়েছি। এই 5 বারের যে সাঁতারের যে অভিজ্ঞতা সেগুলো থেকে আমি শিক্ষা নিয়ে আই কেপ্ট মাই স্পিড অ্যাট এ স্টিডি স্পেস, আমি আমার আই কেপ্ট মাই স্পিড, আমি আমার যে গতি এটা খুব স্টেডি পেস, এবং এটা খুব আহ, আহ, সাধারণভাবে এটা স্টেডি পেস মানে হচ্ছে খুব ধীর গতি রেখেছিলাম। ফর আই নিউ, কারণ আমি জানতাম আই উড নিড এভরি আউন্স অফ মাই এনার্জি টুয়ার্ডস দ্য ক্লোজ, অর্থাৎ এই তীরে যাওয়া পর্যন্ত আমাকে শক্তি সঞ্চয় করে রাখতে হবে, যাতে আমি শক্তি খরচ করে তীরে পৌঁছতে পারি। ইফ I felt hungry and famished and shouted for my manager. এক পর্যায়ে I felt hungry, আমি ক্ষুধার্ত অনুভব করলাম, and famished, এবং আমি খুবই ক্ষুধার্ত অর্থাৎ আমি নিঃস্ব অনুভব করলাম, and shouted for my manager, এবং আমি বুটে যে আমার ম্যানেজার আছে ম্যানেজারের উদ্দেশ্যে আমি এই, চিৎকার করলাম। ইন রিপ্লাই, উত্তরে I was told that, আমাকে বলা হলো যে I could not afford to waste 10 minutes in having the feed. আমাকে খাবার খেয়ে 10 মিনিট সময় নষ্ট করা উচিত নয়। I was told that, আমাকে বলা হলো যে I could not afford to waste 10 minutes, অর্থাৎ আমাকে 10 মিনিট দেওয়া হবে না in having the feed, খাবার খাওয়ার জন্য। If I have to break the record, যদি আমি বিশ্ব রেকর্ড ভাঙতে চাই, I must swim on উইথ অল মাই মাইট, আমি সর্বশক্তি দিয়ে আমাকে সাঁতার দিয়ে যেতে হবে খাবার খেয়ে 10 মিনিট সময় নষ্ট না করে। বাট আই রিফিউজড, কিন্তু আমি প্রত্যাখ্যান করলাম তাদের প্রস্তাব। আই এম সরি নাও ফর ইট, যদিও এখন আমি বুঝতে পারছি যে এটি হয়তো করলে ভালো হতো। এখন আমি সরি ফিল করছি যে আসলে 10 মিনিট খাবার খেয়ে সময় নষ্ট করা আমার উচিত হয়নি। ফর ইফ আই হ্যাড গন অন, যদি আমি খাবার না খেয়ে ইফ আই হ্যাড গন অন, যদি আমি সাঁতার চালিয়ে যেতাম, আই মাইট হ্যাভ finished the whole swim in less than 10 hours and 15 minutes, creating a new world record from both sides. I might have finished the whole swim, আমি পুরোটি সাঁতার শেষ করতে পারতাম in less than 10 hours and 15 minutes, অর্থাৎ 10 ঘন্টা 15 মিনিটের চেয়েও কম সময়ে আমি আমার সাঁতার কাজটি সম্পন্ন করতাম, ক্রিয়েটিং এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, একটি নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করে ফ্রম বোথ সাইডস, উভয় দিক থেকে। অর্থাৎ বলতে চাচ্ছে যে আমি খুব ক্ষুধার্ত অনুভব করার পরে আমার ম্যানেজারের কাছে যখন আমি খাবার চেয়েছিলাম, আহ, তারা আমাকে দিতে চাচ্ছিল না, বলতে চাচ্ছিলেন যে 10 মিনিট আহ, যদি আমি খাবার না খেয়ে সাঁতার চালিয়ে যাই তাহলে আমি হয়তো একটি নতুন রেকর্ড করতে পারবো। যদিও আমি তখন মেনে নিতে পারিনি। এখন আমি সরি ফিল করছি এ কথা ভেবে যে যে আমি 10 ঘন্টা 15 মিনিটে
সাঁতার কমপ্লিট করে একটি নতুন বিশ্ব রেকর্ড করতে পারতাম। লাস্ট এফোর্টস, অর্থাৎ আমার শেষ প্রচেষ্টাটা সাঁতার কম্পিটিশনে আমি ওয়ার্ল্ড রেকর্ড যে ব্রেক করেছি, অর্থাৎ নতুন বিশ্ব রেকর্ড যে আমি করেছিলাম, সেটি এর শেষ প্রচেষ্টা কেমন ছিল, এটি মেমোয়ারে তিনি উল্লেখ করেছেন। আফটার দ্য ফিট আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস। আফটার দ্য ফিট অর্থাৎ খাবার খেয়ে আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস, অর্থাৎ আমি দাঁত চেপে ধরে এগোচ্ছিলাম তীরে কিভাবে দ্রুত পৌঁছানো যায়। আই ওয়াজ স্কুইজিং মাই বডি ফর দ্য লাস্ট ড্রপ অফ মাই এনার্জি। আই ওয়াজ স্কুইজিং মাই বডি, আমি আমার দেহকে সংকুচিত করে ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি, অর্থাৎ আমি শক্তি সঞ্চয় করার জন্য আমি শরীরকে সংকুচিত করেছিলাম। আই কুড গেট আউট অফ ইট, আমি এ শক্তি সঞ্চয় করতে পেরেছিলাম, প্রয়োগ করতে পেরেছিলাম। অ্যান্ড এজড অন ইঞ্চ বাই ইঞ্চ, এবং আমি এজড মানে আমি এগোচ্ছিলাম, তীরের কাছাকাছি পৌঁছেছিলাম, অন ইঞ্চ বাই ইঞ্চ, ধীরে ধীরে অথবা ইঞ্চি ইঞ্চি করে, একটু একটু করে। আমি যেহেতু আমি আগেই বলেছি যে আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি এক্সস্টেড, আমি টায়ার্ড, আমি ক্লান্ত অবসন্ন ছিলাম। তাহলে শেষ প্রান্তে এসে আমি ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছি। দ্য পিপল ইন দ্য মোটর বোট ওয়ার চিয়ারিং মি, মোটর বোটে যে লোকজনরা ছিলেন যাদের কথা আমি উল্লেখ করেছি, তারা আমাকে উৎসাহিত করেছিল। চিয়ারিং মি, ইন্সপায়ারিং মি, অর্থাৎ তারা আমাকে উজ্জীবিত উৎসাহিত করছিল। আই সো দ্য ফ্ল্যাশ অন দ্য ক্যান্ট শোর, অর্থাৎ আমি তীরের কাছাকাছি চলে এসেছি। এম, স্থলভাগে আসলে যেমন আলোর ঝলকানি দেখা যায়, আমি তীরের কাছাকাছি এসে আলোর ঝলকানি দেখতে পাচ্ছিলাম, ভেরি ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে। আই রিয়েলাইজড আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি তীরের খুব নিকটে চলে এসেছি। আই কুড সি দ্য রেকর্ড লাইক দ্য প্রভার্বিয়াল ক্যারট, আই কুড সি দ্য ক্যারট রেকর্ড, অর্থাৎ আমি তীরের কাছাকাছি এসে আমি যেন রেকর্ডটি আমার মনের মধ্যে লালন করতে চাচ্ছি, যে আমি রেকর্ড করেই ফেলেছি। লাইক দ্য প্রভার্বিয়াল ক্যারট, অর্থাৎ এটা একটা প্রভার্বিয়াল, প্রবাদের ক্যারটের মতো আমার মনের মধ্যে একটা আমি রেকর্ডটা একটা কি মানে প্রবাদের ক্যারটের মতো মনে হয় যে ড্যাংলিং বিফোর মাই সোল ওয়েন আইস, ড্যাংলিং মানে ঝুলছিল, বিফোর মাই সোল ওয়েন আইস, আমার যে চোখ ফুলে গিয়েছিল, ফোলা চোখের সামনে মনে হয় প্রভার্বিয়াল ক্যারটের মতো আমার যে স্বপ্ন, রেকর্ডের স্বপ্ন মনে হয় ঝুলছিল। মনে হয় যে আমি খুব কাছাকাছি চলে এসেছি। I kept pulling myself on a little more, আমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম a little more, একটু আম, আগের চেয়ে একটু বেশি গতিতে, জাস্ট a little more, একটু গতি বাড়িয়েছিলাম। The momentum was building up, momentum মানে বিজয়ের যে আহ, মুহূর্ত, এটি যেন ঘনিয়ে আসছিল, এটি যেন আহ, আহ, তৈরি হচ্ছিল, এটি যেন ঘনিয়ে আসছিল। And then I felt rocks sharp and craggy, তারপর আমি felt rocks, আমি পাথর আহ, অনুভব করলাম, শার্প অ্যান্ড ক্রেগি, অর্থাৎ তীক্ষ্ণ এবং খসখসে পাথর অনুভব করলাম। অর্থাৎ তীরে সাগরের মাঝখানে তো আর পাথর, রক, শিলা এগুলো থাকে না। তীরে যখন আমি কাছাকাছি চলে আসলাম, তখন পাথর, তীক্ষ্ণ এবং খসখসে পাথর যখন আমার পায়ে লাগছিল, আমি যখন অনুভব করছিলাম, যখন আমি কাছাকাছি চলে আসছিলাম, দেন এ বিগ রক অ্যাপিয়ার্ড বিফোর মি, অর্থাৎ খুব কাছাকাছি যখন চলে আসলাম, তখন আমার একটি বড় পাথর আমার এই সামনে এসে পড়লো। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, তখন আমি মনে মনে চিন্তা করলাম যে এটাই তীরের একদম কাছাকাছি, এবং আমি তীরেই চলে এসেছি। দ্য শোর ইট ওয়াজ, এটি মূলত তীর, যেহেতু আমার পায়ে পাথর লাগছে। দ্য টাইম 4:35 AM, গ্রিনিচ মিন টাইম, অর্থাৎ গ্রিনিচ মিন টাইমে তখন সময় ছিল উম, ভোর 4:35। I had broken the world record by 15 minutes, অর্থাৎ 15 মিনিট আগেই আমি বিশ্ব রেকর্ড ভাঙতে পেরেছিলাম। I thank God for fulfilling my life's ambition, আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম আমার জীবনের লক্ষ্য
যিনি পূরণ করেছেন। দেন আই রিমেম্বার মাই প্যারেন্টস। তারপর আমি আমার বাবা মাকে স্মরণ করলাম যারা আমাকে জন্ম দিয়েছেন। আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি। এবং আমি নিজে নিজে আহ, নিজে নিজে আমি স্যাটিসফাইড হলাম এই কথা বলে যে আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি। আমি আমার দেশকে ব্যর্থ করিনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পেজেসটুকু অনুবাদ কমপ্লিটলি পড়তে হবে এবং এ, আমরা এই অনুবাদ করার পর এখানে কিছু শব্দার্থ আমরা লিখেছি। শব্দার্থগুলো আমরা একটু এ, আলোচনা করি। ফেইন্ট অর্থ হচ্ছে উইক, আনক্লিয়ার, অর্থাৎ অস্পষ্ট, হালকা। আর এটির অ্যান্টোনিম হচ্ছে লাউড, ক্লিয়ার। ভয়েসেস, কণ্ঠস্বর। সাউন্ডস, স্পিচেস। ফিলিং, অনুভূতি। এক্সপিরিয়েন্সিং, ইমোশন। টায়ার্ড অর্থ হচ্ছে ওয়ারি, ফ্যাটিগড অর্থ ক্লান্ত। সিনোনিম হচ্ছে ওয়ারি, ফ্যাটিগড। এক্সস্টিড অর্থ নিঃশ্বাসহীন, ক্লান্ত। উইক, ডিপ্লেটেড। এনকাউন্টার অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া। মিট অর ফেস, সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া। স্টিফ অর্থ কঠিন, শক্ত। রিজিড, স্ট্রং। আমি পরবর্তীতে যে ওয়ার্ডগুলো বলছি সেগুলো হচ্ছে সিনোনিম। অপোজিশন অর্থ হচ্ছে রেজিস্ট্যান্স অর ফাইট। স্ট্রং অর্থ শক্তিশালী, পাওয়ারফুল, রেসিলিয়েন্ট। টাইড অর্থ জোয়ার। সিনোনিম হচ্ছে সার্জ, ওয়েভ। অ্যাকম্পেনিং অর্থ সহচরী। সিনোনিম হচ্ছে উইথ অর এসকর্টিং। ক্যারিং অর্থ বহন করা। সিনোনিম হচ্ছে ট্রান্সপোর্টিং, হোল্ডিং। ম্যানেজার অর্থ ব্যবস্থাপক, অর্থাৎ লিডার, সুপারভাইজর। স্কিপার অর্থ নাবিক, অর্থাৎ সিনোনিম হচ্ছে ক্যাপ্টেন, গাইড। অফিসিয়াল অর্থ সরকারি পর্যবেক্ষক। সিনোনিম হচ্ছে অথরাইজড, ওয়াচার। পয়েন্টিং অর্থ ইঙ্গিত করা। সিনোনিম হচ্ছে ইন্ডিকেটিং, সিগন্যালিং। ফ্ল্যাশেস অর্থ ঝলক বা চকচকানি। সিনোনিম হচ্ছে স্পার্কস বা ফ্লেয়ার্স। রিয়ালাইজড অর্থ উপলব্ধি করা। সিনোনিম হচ্ছে আন্ডারস্টুড, নোটিসড। ক্লোজ অর্থ কাছাকাছি। সিনোনিম হচ্ছে নিয়ার, অ্যাডজাসেন্ট। শোর অর্থ তট, উপকূল। সিনোনিম হচ্ছে বিচ বা কোস্ট। স্টিল অর্থ এখনো বা স্থির। সিনোনিম হচ্ছে কোয়েট বা ইয়েট। এনার্জি অর্থ শক্তি। সিনোনিম হচ্ছে স্ট্রেংথ বা পাওয়ার। সেট অর্থ স্থাপন করা বা অর্জন করা। সিনোনিম হচ্ছে মেক বা স্টেবলাইজ। রেকর্ড অর্থ রেকর্ড বা শীর্ষ কৃতিত্ব। সিনোনিম হচ্ছে অ্যাচিভমেন্ট বা হাই। ইলেকট্রিফাইড অর্থ উত্তেজিত। সিনোনিম হচ্ছে থ্রিল বা এক্সাইটেড। গৌডেড অর্থ উত্তেজিত করা বা প্ররোচিত করা। সিনোনিম হচ্ছে ইম্পালড বা পুশড। আনপ্রেডিক্টেবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য। সিনোনিম হচ্ছে আনসার্টেন, আনস্টেবল। স্ট্যামিনা অর্থ হচ্ছে সহনশীলতা, ধৈর্য। সিনোনিম হচ্ছে এন্ডিউরেন্স বা স্ট্রেংথ। সাবডিউ অর্থ দমন করা। সিনোনিম হচ্ছে ওভারকাম বা ডিফিট। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোর বাংলা অর্থ দেওয়া আছে এবং এখানে মিনিং দেওয়া আছে। সিনোনিম এবং অ্যান্টোনিমও দেওয়া আছে। আমরা সিনোনিমগুলো বিস্তারিত ওয়ার্ডগুলো বিস্তারিত এ, এ, আলোচনা করিনি। এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিবে। ওয়ার্ডগুলোকে জাস্ট আমি খুব দ্রুত এক নজরে বলে দিলাম। ওয়ার্ডগুলো দেখে নিবে। আমরা যখন প্যাসেজ পড়িয়েছি তখন ওয়ার্ডগুলোর অর্থ বিস্তারিতভাবে বলেছি, অনুবাদ করেছি। আসলে ওয়ার্ডগুলো এখন আলোচনা করে আর সময় দীর্ঘ সময় ব্যয় করতে চাই না। আমি এখানেই ক্লাসটি শেষ করব। সবাই ভালো থাকো এবং পথ ফাইন্ডার ইংলিশ স্কুলকে সবাই সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলের সঙ্গেই থাকবে। আমরা এই লেসন থেকে আমরা পরবর্তী ক্লাসে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি রাইটিং
এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখে আমরা পরবর্তী ক্লাসটুকুতে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং অবশ্যই টেক্সট থেকে যে পেসেজটি আমরা পড়েছি এই সম্পূর্ণ পেসেজ কিন্তু এই পরবর্তী লেসনে থাকবে না। খুব গুরুত্বপূর্ণ অংশটুকু থেকে আমরা কিভাবে প্রশ্ন থাকে সেগুলো আমরা পরীক্ষাকে ফোকাস করে আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব। আজকে বিস্তারিতভাবে অনুবাদ করার উদ্দেশ্য হচ্ছে যদি পেসেজটার সবটুকু অর্থ এ, জেনে নেওয়া যায় তাহলে কিন্তু প্রশ্ন সহজেই বোঝা যায়, অর্থাৎ মূল স্টোরিটা যদি মাথায় থাকে তাহলে প্রশ্ন যেভাবেই পরীক্ষায় আসুক না কেন এটা কিন্তু অ্যান্সার করা অত্যন্ত সহজ হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।